আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো জিওটেক ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় অধ্যায় স্টোকস ল এর সূত্র প্রমাণ। তো স্টোকস ল এর সূত্র প্রমাণের জন্য আমার যে তথ্যগুলো লাগবে আমি এখানে সে তথ্যগুলো আগে থেকেই লিখে রাখছি, এবং যেহেতু সূত্রটি অনেক বড় তাই আমি এখানে সূত্রটি প্রমাণ করে রাখছি, এবং আমি সহজে আপনাদেরকে সূত্রটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। তো স্টোকস ল এর সূত্র প্রমাণ করার জন্য আমাদের প্রথমে যে তথ্যগুলো মুখস্থ রাখতে হবে সেগুলোর মধ্যে হলো যে এখানে যে তথ্যগুলো লিখছি আমি সেগুলো প্রথমে কি লিখছি, মনে করি মৃত্তিকার কণার ওজন। যে কোনো বস্তুরই একটা কি নির্দিষ্ট ওজন থাকে। তা আমরা যে মাটির যে কণাটার বিশ্লেষণ করব সেটার একটা ওজন আছে, তাই কি মৃত্তিকার কণার ওজন ডাব্লু। তারপরে কি একটা বল থাকে, তাহলে বস্তুর যেহেতু ওজন আছে নিশ্চয়ই তাহলে বস্তুর কি বলও থাকবে, তাই প্লাবতা বল ইউ। আর যেহেতু এটি একটা এই স্টোকস ল এর সূত্রের মাধ্যমে প্রমাণ করার জন্য আমরা কী করি, মাটির যে কণাটি আছে সেই কণাটি আমরা পানির মধ্যে আর কি কণাটি ছেড়ে দিই। তার ফলে কী হয়, কণাটি পানির নিচে ডুবন্ত আকারে যায়। তাহলে কি সেখানে একটা ড্রাগ বল বা বিপরীত প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা হলো এফডি। তাহলে তারপরে পানির স্বাচ্ছন্দ্রতা, এটাকে কি দ্বারা প্রকাশ করে, এটা। তারপরে প্রান্তিক বেগ, এখানে যেহেতু পানির ভিতরে কাজ হবে তাহলে একটা বেগ থাকবে, তাহলে প্রান্তিক বেগ ভি। পানির একক ওজন, আমরা পানির যে একক ওজন, এখানে মৃত্তিকা কণার ওজন লিখছি, মোট ওজনটা লিখছি ডাব্লু। আর এখানে যেহেতু পানির একক ওজন তাই আমরা এই গামা ডাব্লু, এটা আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়ে আসছি। তাহলে মাটির কণার ব্যাসটা কি ডি, মাটির কণার আপেক্ষিক গুরুত্ব জি, মাটির কণার একক ওজন গামা এস, এটাও আমরা দ্বিতীয় অধ্যায় থেকে দেখে আসছি। তো এরপরে আমরা আসি, এখন যদি বৃত্তীয় কণার ব্যাসার্ধ আর, আমরা এখানে লিখেছি যে ব্যাস, তাই আমরা কি জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাই যে বৃত্তীয় কণাটি ধরব সেই কণাটি যদি ব্যাসার্ধ আর হয়, প্রান্তিক বেগ ভি হয়, এবং পানির স্বাচ্ছন্দ্রতা যদি এটা হয়, তাহলে কি ড্রাগ বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফডি। তাহলে এফডি ইকুয়াল 6/r এটা ভি, এটা মুখস্থ 6/এটা আর ভি। এফডি সমান 6/r এটা ভি, এটা মুখস্থ, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে আসি যে গোলাকার মৃত্তিকার একক ওজন, যে মাটির কণার একক ওজন নিয়েছিলাম না, তাহলে গোলাকার মৃত্তিকার একক ওজন আমরা যদি মৃত্তিকার একক ওজনকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, ডাব্লু। তাহলে ডাব্লু সমান কী জানি, যেহেতু এখানে গোলাকার বলেছে তাহলে গোলাকার কোনো বস্তুর ক্ষেত্রে আমরা কী জানি 4/3πr³। তাহলে 4/3πr³। আর যেহেতু এখানে মৃত্তিকার একক ওজনের কথা বলেছে তাই কি গামা এস এর সাথে গুণা করা হবে, মোট ওজনের সাথে গোলাকার যে মৃত্তিকা আছে তার ওজনের সাথে এটা গুণ হবে। এই 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই একইভাবে কণার উপর ক্রিয়াশীল প্লাবতা বল, এই বল যখন কাজ করবে তখন কি এটি মোট বৃত্ত যেটুকুনি ছিল তার উপরে কাজ করবে, তাহলে কি 4/3πr³। যেহেতু এটি কণার উপর ক্রিয়াশীল প্লাবতা বল কাজ করছে, কণার উপর ক্রিয়াশীল, তাহলে কি এটা নিশ্চয়ই পানির ভিতরে কাজ করবে, তার কারণে গামা এস, এটা আরেকটা সমীকরণ। তাহলে এখানে আমরা কী কী পেলাম, ওজন পেলাম আর দুটো বল পেলাম। আমরা সাধারণত কি জানি যে কোনো বস্তুর ওজন আর বল কি সবসময় মোট ওজন মোট বল সর্বদা সমান। তাহলে আমরা কি ভারসাম্যতার নিয়ম অনুসারে আমরা তাহলে লিখতে পারি কি, ভারসাম্যতার নিয়ম অনুসারে ডাব্লু, যে ডাব্লুটা কি যে এখানে যে ওজনটা পাইছি সে ওজন, আর এফডি কি আমরা যে ড্রাগ বলটা পাইছি সে বলটা হলো এফডি, আর ইউটা হলো আমরা এখানে যে ক্রিয়াশীল প্লাবতা বল পাইছি সেটা। তাহলে আমরা ডাব্লু সমান এফডি ইউ, এখান থেকে আমরা তাহলে কি ডাব্লু এফডি ইউ এর মান নিয়ে এখানে বসাই দেবো। ডাব্লুর মান ছিল 4/3πr³ গামা এস, এফডির মান ছিল 6/এটা আর ভি, তারপরে
ইউর মান ছিল 4/3 পাই আর কিউব গামা ডাব্লু। তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, আমাদের এখান থেকে যেহেতু ভি এর মান বের করতে হবে, তাহলে আমরা এটাকে বাম পাশে আনবো। এটাকে বাম পাশে নিয়ে যাচ্ছি, এটাও একই সাথে যদি বাম পাশে আনি তাহলে এটা ওই পাশে চলে যায়। এটা ওই পাশে থাকা অবস্থায় কি প্লাস অবস্থায় ছিল, আর এটা যেহেতু সম্পূর্ণটা এই পাশে নিচ্ছিলাম, এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি এই অংশটা তাহলে কি ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই সে মাঝখানে মাইনাস। তাই এখন কি দেখতেছি এখানে 4/3 পাই আর কিউব, এই পাশেও 4/3 পাই আর কিউব। তাহলে এই দুটো অংশ থেকে আমরা কি 4/3 পাই আর কিউব কমন নিতে পারি, তাই কমন নিছি। তাহলে এখানে কি থাকে, গামা এস মাইনাস গামা ডাব্লু। এখন এই পাশে কি আছে, পাই আছে, এই পাশেও পাই আছে, এই পাশে আর আছে, এই পাশেও আর আছে। তাহলে এই দুটো অংশ থেকে আমরা কমন নিতে পারি। তাহলে এই দুটো অংশ থেকে যদি এটা যেহেতু সমান সমানের একই পাশে যদি যোগ বিয়োগ করে থাকতো তাহলে কমন নিতাম, যেহেতু সমান সমানের দুই পাশে আছে তাহলে কি বাদ যাবে, উভয় পক্ষ থেকে বাদ যাবে। তাহলে এখান থেকে পাই বাদ, এখান থেকেও পাই বাদ। এখানে আমি যেহেতু মান বের করতে হবে ভি, তাই একবারে শর্টে করে দিচ্ছি, যেহেতু ভি বের করতে হবে তাই ভি রাখলাম এখানে। তাহলে কি থাকে, 4 এ পাই কাটা গেছে, এই ফার্স্টে পাই, এই ফার্স্টে পাই কাটা, এখান থেকে একটা আর বাদ, তাহলে এখানে থাকে 4 আর স্কোয়ার, নিচেই থাকে শুধু 3। এখন এই যে এই পাশ থেকে যে 6টা ছিল আর এটা তার ছিল, এটা এই পাশে গুণ আকারে ছিল, তাহলে এই পাশে আসে কী হবে, নিচেই ভাগ হয়ে যাবে। তাহলে 6 আর এটা নিচেই 3-র সাথে গুণ করে দিলাম। তারপরে এখানে যেটা ছিল সেটাই গামা এস মাইনাস গামা ডাব্লু। এখন ভি ইকুয়াল এই যে 4 আর স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা 4-রে যদি ভাঙাই তাহলে কীভাবে লেখা যায়, 2 স্কোয়ার মানে 4। এখন যদি আমরা 4 স্কোয়ার আর স্কোয়ার এটাকে যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে কীভাবে লেখা যায়, 2 স্কোয়ার আর স্কোয়ার। এখন এটা যদি একটা ব্র্যাকেটের ভিতরে একসাথে লিখি তাহলে 2 আর স্কোয়ার এভাবে লেখা যায়। সেই একইভাবে আমরা 4 আর স্কোয়ার 2 আর স্কোয়ার লিখতে পারি। এখানে এটা লিখলাম এবং বাকি যা ছিল নিচে 3 গুণ 6 এটা, এর 3 6 18 এটা গামা এস গামা ডাব্লু। এরপরে ভি ইকুয়াল আমরা 2 কি জানি যে 2 আর ইকুয়াল কি ডি, বৃত্তের ক্ষেত্রে আমরা এটা পড়েছি, এটা প্রমাণ করেছি ডি সমান 2 আর, তাহলে কি আমরা 2 আর সমান ডি লিখতে পারি। তাই লিখলাম ডি, 2 আর সমান ডি আর স্কোয়ার ছিল স্কোয়ার 18 গামা এস মাইনাস গামা ডাব্লু। এটা একটা প্রমাণ। পরীক্ষায় অনেক সময় আসে, দেখা যায় যে বলে যে ভি ইকুয়াল, দেখো যে ভি ইকুয়াল ডি স্কোয়ার বাই 18 এটা গামা এস মাইনাস গামা ডাব্লু, এটা অনেক সময় দেয়। তো এটা পরীক্ষায় পড়লে আশা করে পারবেন। আর আমার যে আজকের যে কনসেপশনটা ছিল স্টোকস ল এর প্রমাণ, আমি এটা মূলত এখনও শেষ হয়নি, এটা আর অল্প কিছু আছে। তো যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই আমি দ্বিতীয় পার্টে আমি প্রমাণটি সম্পূর্ণ অংশ দিয়ে দেবো, বাকি অংশটি দিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।